আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে পদার্থবিজ্ঞানের বল অধ্যায়টি নিয়ে আলোচনা করব। যারা এসএসসি পরীক্ষার্থী আছো 2025 সালের এবং নবম দশম শ্রেণীর যে শিক্ষার্থী যারা আছো, যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমরা সবাই উপকৃত হবে। এই ভিডিওটা একটু লেন্দি হবে, সো সেই কারণে তোমরা কি করতে পারো, একটু মনোযোগ সহকারে দেখতে পারো। এই অধ্যায়ের মধ্যে আমি বলের A to Z নিয়ে আলোচনা করব। শেষ বেগের সূত্র পর্যন্ত আমি চেষ্টা করব এই ভিডিওতে দেওয়ার জন্য, তাই ভিডিওটা একটু বড় হবে। তো একটু ধৈর্য সহকারে খাতা কলম নিয়ে বসো। আমি যখন বোর্ডে লিখবো তোমরা আমার সাথে সাথে যদি লেখো, আশা করি বলের অধ্যায়টা অফলাইনের মতো মজা পাবে। তো আসো আমরা শুরু করি। প্রথমে আমরা বল অধ্যায় করার জন্য যতগুলো রাশি এবং মাত্রা একক আছে সেই জিনিসগুলো একপাশে লিখে নিচ্ছি। আসো প্রথমে আমরা প্রকাশটা লিখি। প্রকাশ একক ও মাত্রা। তাহলে প্রকাশের মধ্যে আসো, ফার্স্ট টাইম লিখলাম বল। বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়, একক নিউটন। এছাড়াও বলের একক আছে, সেটা আমরা পরে দেখব। তারপর ত্বরণ। ত্বরণকে এ দিয়ে প্রকাশ করা হয়, একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেন আসবে আমাদের বস্তুর ভর। বস্তুর ভরকে এম দিয়ে প্রকাশ করা হয়, একক আমাদের কেজি। তারপরে আমাদের আসবে তোমার ভরবেগ। ভরবেগকে পি দিয়ে প্রকাশ করি, একক কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, পার সেকেন্ড সরি। দেন আমাদের আমরা একটু এই বল অধ্যায়টি নিয়ে যখন আলোচনা করব, তখন আমাদের বেগ সংক্রান্ত ছোট ছোট কিছু কথা আসবে। সেক্ষেত্রে আমরা লিখে নিলাম, ধরো আদিবেগ। আদিবেগকে ইউ দিয়ে প্রকাশ করে, একক মিটার পার সেকেন্ড। শেষ বেগ ভি দ্বারা প্রকাশ করে, একক মিটার পার সেকেন্ড। সময়, সময়কে টি দিয়ে প্রকাশ করে, একক সেকেন্ড। এখন সময় এগুলো সবকিছু লিখছি, তারপর আমরা গতিতে যেহেতু জানি সরণকে মিটার দ্বারা প্রকাশ করা হয়, তারপর একটু লিখবো। কেন লিখবো সেই জিনিসটা তোমরা পরে বুঝতে পারবে। সরণকে এস দিয়ে প্রকাশ করে, একক মিটার। এতটুকু আমরা লিখলাম, পরে দেখি আস্তে আস্তে কি আসে। তো আমাদের একটা মনে থাকার কথা, তোমাদের আমি বলে দিছিলাম আমার আগের ভিডিওতে, গতি অধ্যায়টা পড়ানোর সময় শুধুমাত্র যখন তুমি কেজি দেখবা মাত্রার সময় বড় হাতে এম চলে আসবে, যখন তুমি এস দেখবে তখন তুমি টাইমের টি বসাই দিবা, এবং যখন তুমি মিটার দেখবা তখন তুমি এল বসাই দিবা। তাহলে সেক্ষেত্রে তুমি যে কোনো কিছুর মাত্রা বের করতে পারো। তাহলে আসো এবার আমরা বল নিয়ে আলোচনা করি। তো বল নিয়ে আলোচনা করার ক্ষেত্রে নিউটনের 3টে সূত্র তোমাকে জানতে হবে। নিউটনের প্রথম সূত্রটা কি ছিল? বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, আসো লিখি নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্র, নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্রতে নিউটন কি বলছিল? বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, বাহ্যিক কোনো বল, লেখা একটু ছোট হবে যেহেতু এক বোর্ডে সম্পূর্ণটা পড়ানোর চেষ্টা করব, সো একটু মনোযোগ দিয়ে দেখো। বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির ও গতিশীল বস্তু গতিশীল থাকবে। এই কথাটা নিউটন বলছিল যে যদি আমি কোনো বল প্রয়োগ না করি, সেক্ষেত্রে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে। যেমন আমার সামনে এখন একটা ধরো ডাস্টার আছে, আমি যদি ওইখান থেকে ডাস্টারটা হাত দিয়ে না সরাইতাম, অর্থাৎ বল প্রয়োগ না করতাম, ডাস্টারটা কিন্তু আমার হাতে আসতো না। ঠিক তেমনই ভাবে আমি এখান থেকে যদি ডাস্টারটা আবার আমি আমার টেবিলে রেখে দিই, তাহলে সেভাবে কি ওর জায়গা পরিবর্তন করে ফেললো। কেন পরিবর্তন করলো? কারণ আমি বল প্রয়োগ করছি তাই, এবং সে বেগ প্রাপ্ত হয়েছে। এর জন্য বলা হয়েছে বাহ্যিক কোনো বল যদি প্রয়োগ না করি, স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে। যেমন আমি এখন আমার কি করতেছি, ডাস্টারটাকে রেখে দিছি, এখন ওই জায়গায় স্থির আছে। এটার সাথে বলের একটা সম্পর্ক আছে, যেহেতু বাহ্যিক কোনো বল, এবং এটা বলের চ্যাপ্টার পড়তে গেলে তখন আমাদের জড়তার কথাটা চলে আসে। তাহলে জড়তা কি? এখন আমাদের আসলো জড়তা। জড়তা আবার দুইটা ভাগে ভাগ হয়, একটা গতি জড়তা, আর একটা স্থির জড়তা।
গতি জড়তা কাকে বলে? গতিশীল কোনো বস্তুর গতিশীল থাকার প্রবণতাটাই হচ্ছে গতি জড়তা, এবং স্থির বস্তুর স্থির থাকার প্রবণতাটাকে বলা হয় স্থির জড়তা। তাহলে গতিশীল বস্তু, ধরো কোনো একটা কিছু চলতেছে, সে চলতেই থাকবে যদি বাহ্যিক কোনো বল তার উপরে প্রয়োগ করা না হয়। আর স্থির বস্তু, সেই স্থির আছে, তাকে যদি বাহ্যিক বল কোনো প্রয়োগ করতে আমরা না চাই, তাহলে সেই বস্তুটাও কি থাকবে? স্থিরই থাকবে। অনেক সময় আমরা কিন্তু একটা উদাহরণস্বরূপ বলতে পারি, যখন আমাদের বাসার ধরো হচ্ছে কাঁথা বা হচ্ছে গিয়ে লেপ তোষক, এগুলো যখন আমরা বাড়ি দিয়ে ধুলা ঝাড়ার জন্য নিয়ে যাই, তখন যদি একটু চিন্তা করি যে ধুলা যখন বাড়ি দিচ্ছি তখন ধুলাগুলো কিন্তু উপরে উঠে আসতেছে। কেন উপরে উঠে আসতেছে? ধুলাগুলো কিন্তু হচ্ছে কি ছিল, কাঁথার মধ্যে লাগানো ছিল। যখন আমি ফোর্স দিয়ে কোনো কিছুতে বাড়ি দিলাম, কাঁথাটা তো নিচে গেল, তখন ধুলাটা কিন্তু ওই জায়গাতে কিছুক্ষণ সময় স্টে করবে। কেন করবে? কারণ সে স্থির ছিল, সেই স্থির থাকতে চায়। এই যে স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, এটাকেই বলা হয় স্থির জড়তা। তাই তোমাকে যদি কেউ প্রশ্ন করে জড়তা কাকে বলে, তখন তুমি সুন্দর করে বলবা গতিশীল বস্তুর গতিশীল এবং স্থির বস্তু স্থির থাকার প্রবণতাকে জড়তা বলে। আর যদি প্রশ্নের মধ্যে আসে গতি জড়তা কাকে বলে, সেক্ষেত্রে তুমি বলবা গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতাকে গতি জড়তা বলে। এইবার তাহলে আসো নিউটনের 2 নম্বর সূত্রতে যাই। নিউটনের দ্বিতীয় সূত্র কি বলছিল? নিউটনের দ্বিতীয় সূত্রতে বলছিল, নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটন তার দ্বিতীয় সূত্রতে বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বস্তুর বল সেদিকেই ক্রিয়া করবে, ভরবেগও যেদিকে বস্তুর বল ক্রিয়া করবে সেদিকে ভরবেগের কি হবে? পরিবর্তন হবে। তাহলে আসো, তাহলে আমরা কি বলছি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আর বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তন সেদিকে হবে। এই কথাটা হচ্ছে আমাকে কে বলছে? নিউটনের দ্বিতীয় সূত্রতে বলছে। তাহলে একটু চিন্তা করো, তাহলে ভরবেগ কি? বস্তুর ভর ইন্টু বেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে ভরবেগকে আমরা কি বলতে পারি? যে এখানে ভরবেগ, ভরবেগ হচ্ছে ভর ইন্টু বেগ। তাহলে ভর ইন্টু বেগ কি ভরবেগ বলা হয়? তাহলে ভরবেগকে যদি আমরা পি দিয়ে প্রকাশ করি, তাহলে এম হচ্ছে বস্তুর ভর, বেগ হচ্ছে ভি। তাহলে আমরা কি বলতে পারি? বস্তুর ভরবেগ পি ইজ ইকুয়াল টু এম ভি। এখন নিউটনের এই 2 নম্বর সূত্রটা থেকে লাইন টু লাইন আমরা একটু শেখার চেষ্টা করি কিভাবে সূত্রের প্রমাণটা হচ্ছে গিয়ে করতে হয়। খেয়াল করো, বস্তুর ভরবেগের পরিবর্তন। তাহলে গত ভিডিও যদি তোমরা দেখে থাকো, পরিবর্তন জিনিসটা কি? আগে আমি কতটুকু ছিলাম, এখন আমি কতটুকু আছি। তাহলে এখন যা আছি তার থেকে যদি আগেরটা বাদ দিই, তাহলে বেসিক্যালি হচ্ছে কি আসে? পরিবর্তনটা আমরা লক্ষ্য করতে পারি। তাহলে পরিবর্তন যেহেতু আমরা লক্ষ্য করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে? তাহলে আমরা লিখলাম বস্তুর আদি ভরবেগ। এখন আমরা প্রমাণে যাচ্ছি। বস্তুর আদি ভরবেগ, আদি ভরবেগটা আমরা বললাম হচ্ছে এম ইউ। তারপরে আসো শেষ ভরবেগ, শেষ ভরবেগ। তাহলে আসতেছে কি? এম ভি। তাহলে হচ্ছে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ। এখন বলছে ভরবেগের পরিবর্তনের এখানে কি ছিল? হার। হার শব্দের অর্থ হচ্ছে কি? সময় দিয়ে ভাগ। তাহলে যখন আমরা হার কথাটা দেখব, এর মানে হচ্ছে সময় দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে সময় দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা এখন যদি বলি সুতরাং ভরবেগের পরিবর্তনের হার। তাহলে হারটা যখনই বলছি সময় দিয়ে ভাগ করে দিছি কাকে? এম ভি মাইনাস এম ইউ কে। এখন কি বলছে? প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে সুতরাং এই সূত্র থেকে আমরা বলতে পারি তাহলে কি? এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি হইল সমানুপাতিক এফ, প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে এখন আসেন এম ভি মাইনাস এম ইউ ইজ ইকুয়াল টু
আমি যদি ইজ ইকুয়াল টু দেই ডিভাইডেড বাই টি সমান সমান কে এফ। কে 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 হলো সমানুপাতিক ধ্রুবক। এখন আসেন, যদি কে এর মান 1 হয়, যদি কে ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এখন এই জায়গায় একটু খেয়াল করি, কে এর মান 1 হয় ওটা তো আমরা লিখলাম, এখানে কি পাচ্ছি? এম যদি কমন নেই ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, আর এখানে কে এর মান বলছিলাম 1, একের সাথে এফ এর গুণ করলে এফই হয়। আবার ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে অথবা বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে এম এ, তাহলে সুতরাং এফ ইজ ইকুয়াল টু এম এ। আমরা এই জিনিসটা কই থেকে পাইলাম? তাহলে আমরা জানি এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, কারণ ত্বরণ সমান এত। তাহলে সুন্দর করে হচ্ছে প্রমাণ হয়ে গেল। এরপরে আসেন নিউটনের 3 নাম্বার সূত্রতে যাই। নিউটনের 3 নাম্বার সূত্র কি ছিল? নিউটনের 3 নাম্বার সূত্রটা ছিল, আমি একটু ডিভাইড দিয়ে দিচ্ছি। নিউটনের 3 নাম্বার সূত্রটা ছিল প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবে। তাহলে কি বলছে? নিউটনের তৃতীয় সূত্র, নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবে। বা প্রতিক্রিয়া থাকবে, যেটাই বলি না কেন। এখন একটু দেখেন, আমি যদি কোথাও হিট করি সেখান থেকে আমি কিন্তু একটা হিট পাই। কেন পাচ্ছি? আমি যদি কোনো কিছুকে ধাক্কা দিই সেই বস্তুটাও কিন্তু আমাকে ধাক্কা দেয়। এখন বলতে পারো যে আমি যদি ওয়ালে ঘুষি দিই, আমার হাত কি আসতেছে না? অবশ্যই আমি ওয়ালে ঘুষি দিলে আমার ওয়াল থেকেও কি একটা ফোর্স কাজ করবে, যে ফোর্সে আমি ঘুষিছি দ্যাটস ওয়াই আমি ব্যথা পাই, না হলে তো আমি ব্যথা পাইতাম না। এখন এই জিনিসটাকে এইভাবে আমরা প্রমাণ করি। ধরো আমাদের এখানে বলা আছে, ধরো একটা বস্তু দিলাম আমরা, এটা হচ্ছে একটা বস্তু, পি বস্তু এদিকে যাচ্ছে, কিউ বস্তু এদিকে যাচ্ছে, যাত্রা পথে এদের মধ্যে একটা সংঘর্ষ হইল, সংঘর্ষ হওয়ার পর আবার তারা পূর্বের অবস্থানে ফেরত গেল। এখন দেখেন ব্যাপারটা বুঝি, পি বস্তুটা কিউ বস্তুটাকে কখন ধাক্কা দিবে? ধরেন আমি আর আপনি একটা ট্র্যাকে দৌড়াচ্ছি, তো ট্র্যাকে যদি দৌড়াই, আমার গতি, আপনি আমার পিছনে সামনে আছেন, আমি আপনার পিছনে আছি, তো আমি যদি আপনাকে ওভারটেক করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমাকে অবশ্যই হচ্ছে গিয়ে তোমার থেকে বেশি জোরে দৌড়াইতে হবে। যদি আমার বেগটা বেশি থাকে তাহলে আমি এক পর্যায়ে তোমাকে আমি অতিক্রম করতে পারবো বা তোমার সাথে আমি ধাক্কা খাবো, আদারওয়াইজ কিন্তু খাবো না। তাহলে এখানে পি বস্তুর যে বেগটা অবশ্যই কি হইতে হবে? কিউ বস্তুর তুলনায় বেশি হইতে হবে। তাহলে পি বস্তুটা এক সময় কিউ বস্তুটাকে যে ধাক্কা দিবে, তাহলে পি বস্তুটা যখন এক সময় কিউ বস্তুটাকে ধাক্কা দিল, তাহলে ব্যাপারটা কোন জায়গায় চলে আসলো একটু খেয়াল করো। শুধু যে ধাক্কা দিছে, এখন ক্রিয়া বল প্রতিক্রিয়া বল দুইটাই সমান, আমি কাকে প্লাস ধরি আর কাকে মাইনাস ধরি এটা আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমরা মনে মনে ধরে নিলাম শুধু যে মারছে সে হচ্ছে গিয়ে হবে কি ঋণাত্মক। যেমন আমরা যদি কোনো বিচারে যাই, ধরো মারামারি হইলো, তাই মারামারির এক পর্যায়ে কে বলে, এই আগে কে মারছে? আগে যে মারছে আগে ওর বিচারটা হয়, তাই আগে যে মারছে ওকে আমরা ক্রিয়া বল ধরলাম। তো ক্রিয়া বল নেগেটিভ ধরতে পারি, যে আগে মারছিস তুই ফল করছিস, তাহলে আর প্রতিক্রিয়া বলটাকে আমরা কি ধরে নিলাম? পজিটিভ, কারণ সে মাইর খাওয়ার পরে মাইর দিছে, তখন তার হচ্ছে কি বিচারে সে একটু জিতে যায়। তাহলে আমরা সেই হিসাবটাও যদি একটু করি, তাহলে আমি কি এটা লিখতে পারি যে প্রতিক্রিয়া বল, আমরা তো জানি আগে দেখুন, ধরুন প্রতিক্রিয়া লিখলাম, প্রতিক্রিয়া বল সমান সমান ক্রিয়া বল, বা ক্রিয়া বল সমান সমান প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বলটাকে আমি পজিটিভ রাখছি আর ক্রিয়া বলটাকে আমি হচ্ছে নেগেটিভ রাখছি। এখন একজনকে তো 1 আরেকজনকে 2 দিয়ে প্রকাশ করতেই হয়। ধর আমি প্রতিক্রিয়া বললে 2 বললাম আর ক্রিয়া বলকে F1 বললাম। কেন বললাম? কারণ এই পি বস্তুটার একটা বেগ ছিল, অবশ্যই তার একটা আদিবেগও ছিল। যদি বেগ আর আদিবেগ থাকে তাহলে অবশ্যই তার একটা ত্বরণও আছে, ত্বরণ যদি থাকে তাহলে অবশ্যই তার একটা বল আছে, এবং এই জায়গায় একটা কি আছে? ভরও আছে। কি আছে? ভরও আছে। ঠিক পি বস্তুরও
একটা এফ আছে, একটা এম আছে, একটা এ আছে, একটা ভি আছে, একটা ইউ আছে, ওরও থাকবে এবং দুজনের সবকিছুই আছে। এখন একটু চিন্তা করি, এফ ইজ ইকুয়াল টু, আমরা বলের অধ্যায়তে কি জানছি একটু আগে, এই জায়গায় এফ ইজ ইকুয়াল টু কি, এম এ। ওকে ফাইন, তাহলে আমরা যদি বলি এম এ, তাহলে এম টু এ টু, এম ওয়ান এ ওয়ান, এম টু। এ মানে হচ্ছে কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, কারণ তার একটা কি ছিল, বেগ ছিল, আদি বেগও ছিল। এখন প্রশ্ন হচ্ছে, আমি সবাইরে 1 2 লিখলাম কিন্তু টি কে কেন লিখলাম না? দেখো, আমি আর তুমি যখন ধাক্কাটা খাইছি দুজনে সেম ভাবে একটা সময় ধাক্কাটা খাইছি, দ্যাটস ওয়াই পি আর কিউ যখন ধাক্কা খায় তাদের সময় কি থাকবে, অলওয়েজ সেম থাকবে। দ্যাটস ওয়াই টি এর সময় আমরা 1 2 লিখি নাই। তাহলে উভয় পক্ষ থেকে টি কাটাকাটি যায়, যদি উভয় পক্ষের সাথে আমি টি গুণ করি তাহলে পরের লাইনটা আমাদের কি আসতেছে, যে m2 v2 minus m2 u2 is equal to minus m1 v1 plus m1 u1। এইবার একটু চিন্তা করো, m2টাকে ওই পাশে পাঠিয়ে দিই আর ওকে এই পাশে নিয়ে আসি, তাহলে m1 v1 পজিটিভ হয়ে গেল কারণ ওই পাশ থেকে আসছে, আর এই জায়গায় m1 u1 plus m2 u2। এখন সমানের সম্পূর্ণ অংশটা যদি এই পাশে চলে আসে আর এই অংশটা যদি সম্পূর্ণ ওই পাশে চলে যায় তাহলে চিহ্নের কি হয় না, কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা লিখতে পারি m1 u1 plus m2 u2 is equal to m1 v1 plus m2 v2। এই যে সূত্রটা পাইলাম, এই সূত্র নামই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। ইহাই ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। এখন কথা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, এটা দিয়ে কি বুঝলাম, অর্থাৎ সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে বস্তুর মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। সংঘর্ষের আগে সংঘর্ষের পরে মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমি এটুকরে বলতে পারি এটা হচ্ছে সংঘর্ষের আগে আর এরা হচ্ছে সংঘর্ষের পরে। এখন এই যে এতটুকু পড়াইলাম, যে হচ্ছে তিনটা সূত্র আমরা হচ্ছে গিয়ে লিখলাম, এই তিনটা সূত্রের মধ্যে কোশ্চেনগুলো কিভাবে আসতে পারে। অনেক সময় আমরা শুনি যে মিলিত বেগ বের করো, কারণ অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হলে কি হয়, একটা গাড়ি আরেকটা গাড়ির উপরে অনেক সময় কি অ্যাক্সিডেন্ট করে উপরে উঠে যায় না? তো একটা গাড়ির উপর উঠে গেছে, উপরে ওঠার পরে তারা দুজন একসাথে মিলিত বেগ। তারপরে আবার এরকমও তো হইতে পারে যে দুইটা গাড়ি একসাথে লাগছে, লাগার পরে তারা একসাথে কিছু পথ অতিক্রম করলো, এটাও হইতে পারে। তাহলে সেক্ষেত্রে এই কথাগুলো বললে এই সূত্রকে তুমি কিভাবে কাজে লাগাবা এই জিনিসটা তোমাকে দেখাই দিচ্ছি, খেয়াল করো। আশা করি এতটুকু বুঝছো। এখন দেখো একটু মুছলাম। এখন m1 u1 plus m2 u2 is equal to m1 v1 plus m2 v2, তাই না? যদি বলে এদের মিলিত বেগ বের করো, এদের কি বের করো, মিলিত বেগ বের করো সংঘর্ষের পরে দুটি গাড়ি একসাথে কতটুকু চলছে, বা সংঘর্ষের পরে এদের মিলিত বেগ কত, সংঘর্ষ হওয়ার পর একটা গাড়ি একটা গাড়ির উপরে উঠে গেছে, এই টাইপের কথাগুলি যদি বলে তখন আমরা কি করব, m1 plus m2 v হবে একটা, কারণ তখন v1 আর v2 থাকবে না, কারণ দুইটা গাড়ি একটা গাড়ির উপর উঠে গেছে, তারপরে তারা একসাথে চলছে। এর মানে হচ্ছে কি এখন তাদের বেগ সেম। তাইলে তখন আমাদের হচ্ছে m1 u1 plus m2 u2, কারণ তখন আমি v1 আর v2 কে কি ধরছিলাম, শুধু v, কারণ v is equal to v1 plus v2। তাহলে এখন পরের লাইনটা আসো, তাহলে v is equal to আমরা কি পাচ্ছি, m1 u1 plus m2 u2 divided by m1 plus m2। একদম সহজ। তাহলে মিলিত বেগ যদি বের করতে বলে, আবার যেহেতু একটা গাড়ি আরেকটা গাড়ির উপরে উঠে গেছে, একটা গাড়ি আরেকটা গাড়ির উপরে উঠে গেছে, তাহলে দুজনের ভরও তো সেম। ওই হিসাবটাও যদি আমরা করি তাহলে এই জায়গাটার মধ্যে দেখো তো আমি বড় হাতের একটা খালি এম লিখতে পারি না? কথাকে বুঝাতে পারছি? এখন আসে, আমি বলছিলাম আজকে আমি হচ্ছে কি করাই দিব, তিনটা হচ্ছে গিয়ে নিউটনের সূত্র পড়াই দিব এবং প্লাস হচ্ছে গিয়ে শেষ বেগের সূত্রটা প্রমাণ করে দিব। তাহলে এবার শেষ বেগের সূত্রটার ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি, শেষ বেগের সূত্রে কি করতে পারি, এখান থেকে শেষ বেগের সূত্রগুলো আসবে।
এখন মনোযোগ দিয়ে দেখেন, এখন আমরা শেষ বেগের সূত্র প্রমাণ করতে যাচ্ছি। এই শেষ বেগের সূত্রটা কখন লাগে? কোন গাড়িটা বেশি ক্ষতিগ্রস্ত হবে। বুঝেন, কোশ্চেনের প্যাটার্ন বুঝতে পারলে আমরা অবশ্যই অঙ্কগুলো করতে পারবো যে কোন গাড়িটা বেশি ক্ষতিগ্রস্ত হবে। যে গাড়িটার বেগ বেশি থাকবে ক্ষতিগ্রস্ত তো সেই বেশি হবে। সাপোজ আমি এখানে দাঁড়াইছি, একটা ছোট্ট বাচ্চা অনেক জোরে দৌড়ে এসে আমার সাথে ধাক্কা খাইলো, ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি কে হবে? আমি তো ব্যথা পাবো, কিন্তু সে ব্যথা বেশি পাবে, কারণ তার দৌড়ানোটা জোরে ছিল। কিন্তু যদি আস্তে আস্তে হাইটা এসে আমার সাথে ধাক্কাটা খেত, সে আমার সামনে এসে পড়ে যেত, তার মানে সে ব্যথাটা একটু কম পাইতো। যত জোরে আসছে, তার গতি যত বেশি ছিল, সে তত বেশি ব্যথা পাইছে। তাহলে বেগ যার বেশি হবে, ক্ষতিগ্রস্ত সে বেশি হবে। ব্যাপারটা আমরা ওইভাবেও চিন্তা করতে পারি, বা গতিশক্তি যার সবচেয়ে বেশি হবে, ক্ষতিগ্রস্ত সে সবচেয়ে বেশি হবে, এটাও হইতে পারে, তাই না? এখন আসেন ব্যাপারটা ক্লিয়ার করি। আমরা একটু আগে জানলাম যে একটা সূত্র লিখলাম, m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। এই কথাটা যে লিখলাম এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। এখান থেকে আমরা কি পাচ্ছি? বা m1u1 মাইনাস m1v1 ইজ ইকুয়াল টু m2v2 মাইনাস m2u2, বা m1 যদি কমন নেই e1 মাইনাস v1, m2 যদি কমন নেই তাহলে আসবে v2 মাইনাস u2। আমি এটাকে দিলাম সমীকরণ 1। সমীকরণ কি দিলাম? 1। এবার গতি শক্তির ব্যাপারে চলে আসি। গতি শক্তির ক্ষেত্রে এবার কি হচ্ছে খেয়াল করি। গতি শক্তির ক্ষেত্রে আদি গতি শক্তি, এই সেম সূত্রটাই আমি বসাবো। হাফ আমরা কি জানি m v স্কয়ার, তার মানে u1 স্কয়ার, হাফ m u2 স্কয়ার, হাফ m1 v1 স্কয়ার, হাফ m2 v2 স্কয়ার। আচ্ছা, এবার খেয়াল করি, সব জায়গায় কিন্তু হাফ আছে। আমি চাইলে হাফ কমন নিতে পারি, কমন নিয়ে দুই সাইড থেকে কি উঠাই দিতে পারি। তাহলে পরবর্তী লাইনে আমরা এটা লিখতে পারি না, যে m1 u1 স্কয়ার প্লাস m2 u2 স্কয়ার ইজ ইকুয়াল টু m1 v1 স্কয়ার প্লাস m2 v2 স্কয়ার। দেন সেম কাজ, বা m1 u1 স্কয়ার মাইনাস m1 v1 স্কয়ার ইজ ইকুয়াল টু m2 v2 স্কয়ার মাইনাস m2 u2 স্কয়ার। দেন আমরা m যদি কমন নেই m1, তাহলে u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার, m2 কমন নিলে v2 স্কয়ার মাইনাস u2 স্কয়ার। এখন এটা কিসের সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে m1 u1 প্লাস v1 u1 মাইনাস v1, m2 v2 প্লাস u2 v2 মাইনাস u2। তাহলে এখন এটার দিলাম ধরো সমীকরণ 2। সমীকরণ কত দিলাম? 2। 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে, তাহলে 1 নং দ্বারা ভাগ করলে কি হলো? তাহলে আসি, m1 u1 প্লাস v1 u1 মাইনাস v1 ডিভাইডেড বাই m1 u1 minus v1, m2 v2 plus u2 v2 minus u2 divided by m2 v2 minus u2। এই যে জিনিসটা বসাই দিলাম। বসাই দেওয়ার কারণে দেখো এই জায়গায় m1 m1 m2 m2 u1 এটা কাটাকাটি হয়ে গেল। তাহলে কাটাকাটি হয়ে গেলে কি হইল? তাহলে পরের লাইনটায় আসো, u1 প্লাস v1 ইজ ইকুয়াল টু v2 প্লাস u2। তাহলে এইখান থেকে যদি আমি v1 বের করতে চাই, তাহলে সুতরাং v1 কি হবে? v1 আমার হচ্ছে v2 প্লাস u2 মাইনাস u1। যদি আমি এখান থেকেই v2 এর মান বের করতে চাই, v2 সমান কি হবে? u1 প্লাস v1 মাইনাস u2। কারণ এই যে দেখো v2টা যদি আমার এখানে থাকে,
ইউটা এই পাশে গেলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তাহলে মাইনাসটা যখন হয় আমি তাহলে v1 আর u1 এর কি দুটা ইকুয়েশন পেয়ে গেলাম সুন্দর করে। তাহলে এই যে দুইটা ইকুয়েশন পাইছি, এই দুইটা ইকুয়েশন আমরা 1 নম্বর সমীকরণে যদি বসাই, 1 নম্বর সমীকরণে যদি আমরা এই দুইটার ইকুয়েশন বসাই, তাহলে আমাদের হচ্ছে সূত্রটা হয়ে যাবে। কিভাবে? এই 1 নম্বর বলতে এই জায়গায় বসাইতে পারো, তুমি এই জায়গায় বসো, কোনো সমস্যা নাই, এখানেও বসাইতে পারো, এখানেও বসাইতে পারো। তাহলে এবার আসো কি করতেছি পরের লাইনটা, তাহলে আমরা একটা ডিভাইডার ইউজ করি। যদি তুমি v2 এর মান এই 1 নম্বরে বসাও তাহলে তুমি v1 পাবা, আর তুমি যদি v1 এর মান এখানে বসাও তাহলে তুমি v2 পাবা। তো যেহেতু আমরা ফার্স্টে v1টাকে বের করি, তাহলে আমি v2 এর মানটা ইউজ করব 1 নম্বর সমীকরণে, অথবা প্রথম সূত্রটাই, তোমার ইচ্ছা। ধরো আমি প্রথম সূত্রটাতে করাই দেখাই দিই, তুমি 1 নম্বর সূত্রতে করবা। তাহলে এই জায়গায় আসো, প্রথম সূত্রটা কি ছিল, m1u1 প্লাস m2u2 ইজ ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। তাহলে এই জায়গায় আসি, m1 u1 m2 u2 m1 v1 m2 v2 এর মান কত, u1 প্লাস v1 মাইনাস u2। তাহলে পরের লাইন m1 u1 প্লাস m2 u2 is equal to m1 v1 প্লাস m2 u1 m2 v1 m2 u2 দিলাম। এবার আসেন পরের লাইনে আসি, v1 কাদের সাথে আছে, এই একজনের সাথে v1 আছে, একজনের সাথে v1 আছে, এই দুজনকে একসাথে রেখে দিই, আর বাকিদের একপাশে নিয়ে আসি। m1 u1 প্লাস m2 u2, ওইটাই পাশে চলে আসলে কি হয়ে গেল, প্লাস m2 u2। আর এখানে কে কে আছে, তোমার হচ্ছে আরেকজন কে ছিল, মাইনাস m2 u1, আর এই পাশে থাকতেছে m1 v1 প্লাস m2 v2, সরি v1। তাহলে দেখেন v1 আমরা এক পাশে রেখে দিলাম, তাহলে v1 যদি এক পাশে রেখে দিই, আর এখানে কি আছে m2 u2 m2 u2, তাহলে 2 m2 u2 বা 2 m2 u2 বলা যায়, প্লাস m1 u1 মাইনাস m2 u1, আর এখানে আমি যদি কমন নেই m1 প্লাস m2, তাহলে এই পাশে চলে আসেন 2 m2 u2 প্লাস m u1 যদি কমন নেই m1 মাইনাস m2 v1 m1 প্লাস m2। তাহলে এখন একটু চিন্তা করে দেখি, আমি তো v1 এর সূত্র বানাইতে যাচ্ছি, তাহলে v সমান সমান কি হতে পারে, এইটা এই পাশে ভাগ আকারে চলে আসবে না, তাহলে এই জায়গায় ধরো আগে আমি লিখলাম u1 m1 প্লাস m2 u1 m1 মাইনাস m2 প্লাস 2 m2 u2। এই যে সূত্রটা, এই সূত্রটা হচ্ছে কি শেষ বেগের সূত্র, v1 এর সূত্র। সেম ভাবে আমি বাকিটুকু করে দিব না, সেম ভাবে হচ্ছে তুমি কি করতে পারো, যদি আমি v1 এর মানটা এই 1 নম্বর সমীকরণে বসাইতাম বা প্রথম লাইনটাতে বসাইতাম, সেই ক্ষেত্রে আমার v2 এর একটা সমীকরণ আসতো। এই v1 আর v2 এর সমীকরণ যদি তুমি পাও, তাহলে একটু চিন্তা করে দেখো তো, ই কে গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ m v1 স্কয়ার, অর্থাৎ প্রথম গাড়ির শেষ বেগ বা প্রথম গাড়ির গতি শক্তি কত ছিল। সেম ভাবে দ্বিতীয় গাড়ির গতি শক্তি কত ছিল, প্রথম গাড়ির ভর, প্রথম গাড়ির শেষ বেগ। সূত্রটা শুধু মনে রাখো, প্রমাণ যদি মনে রাখতে পারো ইটস গ্রেট, আর যদি হচ্ছে মনে নাও রাখতে পারো সূত্রটা মাস্ট মনে রাখতে হবে, কারণ তোমাদের হচ্ছে এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা আছো, তোমাদের হচ্ছে এই কোন গাড়িটা বেশি ক্ষতিগ্রস্ত হবে এই অঙ্কটা কিন্তু আসে। আবার মিলিত বেগ কত এটাও বের করতে বলতে পারে। আশা করি বুঝতে পারছি। এইবার আমাদের শেষ টপিক ঘর্ষণ। ঘর্ষণের ক্ষেত্রে আমি এখন তেমন কিছু বলবো না, অঙ্ক করানোর সময় একটু ডিটেলস আলোচনা করব। ঘর্ষণের শুধু এটা জানো, প্রযুক্ত বল সমান সমান কি, কার্যকরী বল প্লাস ঘর্ষণ বল। এই হচ্ছে সূত্র, এই লাইনটা মনে রাখতে হবে তোমাকে, শুধু এই লাইনটা মনে রাখো। ঘর্ষণের ক্ষেত্রে ঘর্ষণ বল জিনিসটা কি,
একটা তলের উপর দিয়ে, ধর আমার হাতের তালুর উপর দিয়ে যদি আমি আমার এই কলমটাকে নিতে চাই, এই আমার হাতের তালু কর্তৃক যে বাধা দানকারী বল তাই হচ্ছে ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল জিনিসটা কি বল? বাধা দানকারী বল। মন্দনে যখন আমরা এর মান মাইনাস করি, তার মানে বাধা দানকারী বলও সবসময় মাইনাস হবে। প্রশ্নের মধ্যে যদি কখনো দেখি ঘর্ষণ বল 5, তার মানে -5, অঙ্ক করতে গেলে -5 ইউজ করব। এখন কেন? তাইলে আমরা কি বললাম, একটা তলের উপর দিয়ে অন্য একটা বস্তু যদি যাওয়ার চেষ্টা করে, তাহলে সে তল কর্তৃক যে বাধা দানকারী বল তাকেই বলা হয় ঘর্ষণ বল। একদম সহজে মনে রাখলাম। কি বললাম আবারও বলতেছি, কোন একটা তলের উপর দিয়ে কোনো একটা বস্তু যাওয়ার চেষ্টা করলে সেই তল কর্তৃক যে বাধা দানকারী বল তাকেই বলা হয় ঘর্ষণ বল। তাহলে এখন আমাদের প্রযুক্ত বল, কার্যকরী বল, ঘর্ষণ বল। কার্যকরী বল, কার্যকরী বলটা কি? যেই বলটা কাজ করতেছে। সাপোজ আমি গিয়ে একটা গাড়ির উপরে, আমার এই কলমের উপর আমি হাত দিলাম, হাত দিয়ে একটা বল প্রয়োগ করলাম 5 নিউটনের, করে এটাকে সামনের দিকে হ্যাচড়ে নিয়ে চলে যাচ্ছি। এই যে জিনিসটা যে করতেছি আমি কি কাজ করাইতেছি না কি কাজ করাচ্ছি? বল কাজ করাইতেছি। এটাই কার্যকরী বল। আর যদি বলে হয় তোমার কাছে একটা বল দেওয়াই থাকে, তাহলে তোমার কাছে একটা কি প্রযুক্ত বল দেওয়া আছে। আর ঘর্ষণ বল যদি দেওয়া থাকে, তাহলে কাজ করছে কোন বল সেটাও আমরা চাইলে বের করতে পারবো। আশা করি বলের অধ্যায় সম্পর্কে তোমরা যদি মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি আজকে দেখে থাকো, তাহলে তোমরা নিউটনের 3টা সূত্র, শেষ বেগের সূত্র, এগুলো সবকিছু তোমরা করতে পারবে। আর যে জিনিসগুলো আমি খাতায় বলেছি যে তোমরা নিজেরা করে নিব, অবশ্যই করে নিবে। তাহলে তোমাদের এই কনসেপ্ট নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। পরবর্তী ভিডিওগুলোতে আমি প্রতিটার অঙ্কগুলা নিয়ে আলোচনা করব, যে অঙ্কগুলা কিভাবে করতে হয়, কত সহজে করতে হয়, মনে রাখতে হয় কিভাবে। যত সহজ করে পারি আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে শুধু ভিডিওটা দেখবে, এটাই আমি তোমাদের কাছে অনুরোধ করব। কারণ যদি তুমি শিখতে চাও, আর না দেখলে নাই, এটা তোমার ব্যাপার। ওকে, আসসালামু আলাইকুম।